আমার এই ভিডিওটি হচ্ছে আগের যে প্রসপেক্ট চেজিং পার্ট 1 এর পার্ট 2। এখানে আমি ডিসকাস করব যে প্রসপেক্ট বা লিডকে কোয়ালিফাই করাটা কত বেশি ইম্পর্টেন্ট, এবং আমি কিছু রিয়েল লাইফ টিপস এবং টেকনিক্স বলবো যেটা আমি রিয়েল লাইফে অ্যাপ্লাই করেছি এবং প্রসপেক্ট বা লিডার থেকে আমি রেসপন্স পেয়েছি যারা আনরেসপন্সিভ ছিল। তো প্রথমে আসি যে প্রসপেক্ট বা লিডকে কোয়ালিফাই করা খুবই বেশি ইম্পর্টেন্ট। তার কারণ হচ্ছে আমি যদি বুঝতে পারি যে প্রসপেক্ট বা লিড আমার পণ্য বা সেবাটি কিনতে আগ্রহী এবং তার আগ্রহের পরিমাণ যথেষ্ট বেশি, তাহলে আমি যদি সেই প্রসপেক্ট এবং লিডদেরকে বেশি সময় দিই তাহলে আমার সেলসটা সাকসেসফুল হওয়ার সম্ভাবনা অনেক বেশি। প্রায়শই আমরা এই কোয়ালিফিকেশনের কাজটা করি না এবং আমরা র্যান্ডমলি চেস করতে থাকি। তো যারা আমার পণ্য বা সেবা নিতে আগ্রহী না বা যাদের দরকার নেই, সো তারা আমাদেরকে গোস্ট করে এবং আমাদেরকে ব্লক করে দেয়, এবং এটা আমাদের ব্র্যান্ডের জন্য খুব ভালো কোনো খবর না। তো আপনাকে প্রথমেই বুঝতে হবে যে তার নিডসটা কত বেশি ডিপ আপনার পণ্য বা সেবা নেওয়ার ক্ষেত্রে, এবং তার সেটার জন্য প্রপার বাজেট আছে কিনা, এবং সে এটা কবের মধ্যে ইমপ্লিমেন্ট করবে। এই 3টা বেসিক ইনফরমেশন আপনাকে বুঝতেই হবে। এই 3টা বেসিক ইনফরমেশন থেকে আপনি বুঝতে পারবেন যে প্রসপেক্ট বা লিডের আগ্রহ কতটা। সে যদি আপনাকে বলে তার বাজেট আছে, অথবা আপনি জানতে পারেন তার বাজেট আছে নেওয়ার জন্য, এবং আপনি মনে করেন যে তার অর্গানাইজেশন আপনার পণ্য বা সেবাটা যেটা আপনি দিচ্ছেন সেটা নেওয়ার জন্য যথেষ্ট পরিমাণে আগ্রহী, কারণ তাদের এই জায়গায় নিডসটা কোনো কারণে হাই হতে পারে। তাদের প্রেজেন্ট যে ভেন্ডর আছে তার সাথে তাদের সম্পর্ক ভালো যাচ্ছে না, তারা অনেক বেশি দাম চাচ্ছে, অথবা তারা চাচ্ছে একটা কম্পিটিটিভ ল্যান্ডস্কেপ তৈরি করতে যেখানে আপনার প্রসপেক্ট বা লিড আরও আরেকজন ভেন্ডরের প্রেজেন্সে সে আরেকটু বেটার রেট পাবে। অনেকগুলো রিজন থাকতে পারে। তো আপনাকে সেই রিজনগুলো আইডেন্টিফাই করতে হবে, এবং এই রিজন আইডেন্টিফিকেশনের মাধ্যমে আপনি বুঝতে পারবেন যে প্রসপেক্ট বা লিডের আগ্রহ কতটা। একটা ছোটো টিপস দেই, আপনি যখন সেলস কনভারসেশন বা কমিউনিকেশনে যাবেন আপনার প্রসপেক্ট বা লিডের সাথে, সে যদি আপনাকে অনেক কোশ্চেন করে, এটা একটা খুবই ভালো দিক। আপনি যদি বুঝতে পারেন যে তারা অনেক কোশ্চেন করছে, তার মানে তাদের আগ্রহ আছে এবং তারা জানতে চায়, এবং এই কোশ্চেনের মাধ্যমে আপনি বুঝতে পারবেন যে তাদের কতটা আর্জেন্সি আছে আপনার পণ্য বা সেবাটা নেওয়ার জন্য। অনেক সময় হয় আপনি হয়তো একটা সেলস প্রেজেন্টেশন করলেন, দেখবেন যে প্রসপেক্ট বা লিড একটা লেড ব্যাক বডি ল্যাঙ্গুয়েজ দিয়ে বসে দেখলো, তাহলে বললো আচ্ছা ঠিক আছে, উই থিঙ্ক অ্যাবাউট ইট। এখন অনেক সেলস কোচ এই উই থিঙ্ক অ্যাবাউট ইট ব্রেকডাউন করার অনেক ধরনের সাইকোলজিক্যাল টিপস বলেছেন, আমি এখানে যাচ্ছি না, বিকজ আই ডোন্ট বিলিভ অন দিস ওয়ান। কেউ যদি আমার সেলস কমিউনিকেশন দেখে, প্রেজেন্টেশন দেখে কোনো কোশ্চেন না করে, লেড ব্যাক অ্যাটিটিউড নিয়ে বসে থাকে, এবং তারা যদি বলে থিঙ্ক অ্যাবাউট ইট, আমি প্রথমে এই প্রসপেক্টকে খুবই লো ফলো আপ বারে রাখবো। তার কারণ হচ্ছে তাদের কাছ থেকে আমি এমন কোনো আগ্রহ বা ইন্টেনশন দেখি না যারা কিনতে পারে। আমি হয়তো তাদেরকে ফলো আপ করবো, কিন্তু ফ্রিকোয়েন্সিটা অনেক কম হবে। হয়তো আমি সপ্তাহ 2 পর একটা ইমেল পাঠায় বলবো যে আপনি প্রেজেন্টেশন করেছিলেন, আপনার কি কোনো কোশ্চেন আছে, অথবা আপনি কি আরও কিছু জানতে চান, অথবা উইকলি আমি করতে পারি, কিন্তু আমি এর পিছনে খুব বেশি সময় দিব না। আমি অনেক সেলফ প্রেজেন্টেশন করেছি যেখানে আমার প্রসপেক্ট বলি আমাকে অনেক কোশ্চেন করেছে, কোশ্চেনের পরে যখন আমি কোশ্চেন আনসার পাঠিয়েছি, তারা আরেক সেট কোশ্চেন পাঠিয়েছে, তার মানে তাদের রিয়েলি আগ্রহী আছে এই সেবাটা এবং পণ্য সম্পর্কে জানার। তো তারা আমার কাছে ভেরি গুড প্রসপেক্ট বা লিড। তো তাদেরকে আমি অনেক বেশি সময় দিব, তাদেরকে অনেক ইনফরমেশন দিয়ে তাকে হেল্প করব। তার একটা বড় কারণ হচ্ছে যে তাদের যে আগ্রহের মাত্রাটা আছে, আমার সেটা মনে হচ্ছে যে তারা সেলসে যেতে পারে। সো আপনি এই জিনিসগুলো মাথায় রাখবেন। আমি একটু রিক্যাপ করি এই পার্টটা। আপনি অবশ্যই তাদের নিডস কতটা ইম্পর্টেন্ট সেটা, এবং কতটা আর্জেন্ট, সবচেয়ে বড় কথা আপনি এটা আইডেন্টিফাই করার চেষ্টা করবেন। আপনি আইডেন্টিফাই করার চেষ্টা করবেন যে তারা যখন এই জিনিসটা কিনতে চাচ্ছে, তাদের ইমপ্লিমেন্ট করার টাইমলাইনটা কীরকম। সেটা কি 1 মাসের মধ্যে, বা এটা আরও 1 বছর পরে, অথবা এটা আরও 2 মাস পরে। এই টাইমলাইনটা থেকে আপনি বুঝতে পারবেন যে আর্জেন্সির মাত্রাটা কত। একটা কম্পিটিশন ল্যান্ডস্কেপ যদি আপনি আইডিয়া নিতে পারেন, খুব ভালো যে আপনার এক্সিস্টিং তারা একটা ভেন্ডর আছে নাকি তারা একদম নতুন করে জিনিসটা নিচ্ছে। যদি এক্সিস্টিং ভেন্ডর থাকে, তা এক্সিস্টিং ভেন্ডরের সাথে তাদের কোনো কমপ্লেন আছে কিনা, তাদের কোনো ল্যাক আছে কিনা, যেখানে আপনি আপনার পণ্য বা সেবার স্ট্রেংথগুলো তাকে তুলে ধরতে পারেন সেই উইকনেসগুলোকে এলিমিনেট করার জন্য। আরেকটা হতে পারে যে আপনার তার বাজেট, সিম্পল বাজেট আছে কিনা। অনেক সময় থাকে যে বাজেট নেই, জাস্ট আমি মার্কেটে স্ক্যান করছি, এরকম প্রসপেক্ট আপনি পাবেন, লিড পাবেন যারা শুধু এখন বাজেট নেই, এখনই তারা মার্কেট স্ক্যান করে সলিউশনটা বোঝার চেষ্টা করতেছে, পণ্যটা বোঝার চেষ্টা করতেছে। হয়তো তারা আরও 6 মাস পরে নিবে, বাট তারা আগে থেকে এটাকে একটা প্রি ওয়ার্ক করছে। একটা লাস্ট টিপস দেই, অনেক সময় আছে যে আপনার থেকে সমস্ত ইনফরমেশন পাওয়ার পরে এবং অন্যান্য ভেন্ডর থেকে ইনফরমেশনে যাওয়ার পরে আপনার যে প্রসপেক্ট বা লিড আছে তাদের অর্গানাইজেশনের স্ট্রাকচার অনুযায়ী তারা অনেক সময় টেন্ডার করে থাকে, এবং টেন্ডারের মাধ্যমে কোটেশন নিয়ে তারা এটা একটা ডিসিশন নিয়ে থাকে। তো এক্ষেত্রে আপনি মনে রাখবেন যে টেন্ডার করার সময় যদি আপনার পণ্য বা সেবার যেই ফিচার্সগুলো আছে সেগুলো যদি ইনক্লুডেড না হয়, তাহলে আপনাকে এখানে জেতার সম্ভাবনা খুবই কম। আমি আমার এই অস্ট্রেলিয়ান লাইফে এসে দেখেছি অনেকগুলো টেন্ডারে আমরা কল সুযোগ পেয়েছি, কিন্তু আমরা টেন্ডারে পার্টিসিপেট করি নাই। তার একটা বড় কারণ হচ্ছে আমরা সাডেনলি টেন্ডারে কলটা পেয়েছি,
এবং আমরা জানি না যে আমাদের প্রোডাক্ট এবং সার্ভিসের ফিচারগুলো যেটাতে স্ট্রেংথ আছে সেই ফিচারগুলো তারা চাবে কিনা, বা আমরা সেটাকে টেন্ডার দিতে পেরেছি কিনা। তো প্রি টেন্ডার যদি আমি কোনো প্রেজেন্টেশন না করে থাকি তাহলে সেই টেন্ডার যাওয়ার কোনো মানে নাই। আপনি যেতে পারেন, আপনার অর্থ এবং সময় অপচয় হবে। এটা হচ্ছে আমার অবজারভেশন এবং ফ্রম দ্য রিয়েল লাইফ, এটা নট লাইক থিওরিটিক্যাল। সো ইট ইজ দ্য পার্ট 1। আমি খুব সংক্ষেপে ডিসকাস করলাম, আপনি ডেফিনেটলি বুঝতে পেরেছেন হোয়াট আই ওয়ান্টেড টু সি হিয়ার। সেকেন্ড পার্ট হচ্ছে আমি কয়েকটা টিপস দিচ্ছি যেখানে আপনার প্রসপেক্ট বা সেল লিডের কাছ থেকে আপনি কীভাবে রিপ্লাই পেতে পারেন। আচ্ছা, আমি এখানে একজন সেলস কোচের অবশ্যই নাম বলবো না, উনি একটা টেকনিক বলেছেন, খুবই জনপ্রিয় সেলিব্রিটি সেলস কোচ। উনি বলেছেন যে প্রসপেক্ট বা লিড যদি আপনাকে গোস্ট করে, অনেকদিন কোনো ইমেলে রিপ্লাই না দেয়, তাহলে যে ইমেলটা আপনি লিখবেন, এটা আমার মাথায় আছে, হুবহু আমি সেটা বলছি। হ্যালো ডিয়ার মিস্টার জন, হোয়াট এভার, I haven't heard back from you since long. And then he told us to do and then one line. Where do we go from here? বাংলায় বলতে গেলে যে আমি অনেকদিন তোমার কাছে কোনো খবর টবর পাই না, তো তুমি এখান থেকে আমরা কোথায় যাব, আমাদের ওয়ে ফরওয়ার্ড কি? Believe me, in last many years I have used it just to see that whether prospect reply me or not, and none of the prospect reply me. None of the leads reply me, none, just zero. আমি এটা কোনো রকম মেকআপ দিয়ে বলছি না, এটা একদম অবশ্যই আমার রিয়েল লাইফ। তো তারপরে আমি চিন্তা করি আসলে মানুষকে কি করলে মানুষ রিপ্লাই করবে, মানুষ কি করলে মানুষের অ্যান্সারটা চলে আসে। যখন এটা হয়, যখন কেউ কোনো কোশ্চেন করে স্ট্রেট ফরওয়ার্ড, তখন মানুষ একটা অ্যান্সার দেওয়ার আর্জেন্সি ফিল করে, সেটা পজিটিভ অ্যান্সার হোক অথবা নেগেটিভ অ্যান্সার হোক। লাস্ট 2 ইয়ার্স অর 3 ইয়ার্স আমি যে টেকনিকটা ব্যবহার করছি প্রসপেক্ট বা লিডার থেকে রিপ্লাই পাওয়ার জন্য, যারা আমাকে গোস্ট করেছে, সাডেনলি সিম্পল ওয়ান থিং, হ্যালো মিস্টার জন, আর ইউ স্টিল ইন্টারেস্টেড ইন দিস প্রজেক্ট? কোশ্চেন মার্ক, বেস্ট রিগার্ডস, মাই নেম, ডান, নাথিং এলস, নো গুড মর্নিং, হাউ আর ইউ, হাউ হ্যাভ ইউ বিন, কিচ্ছু না। এবং এটার যে সাবজেক্ট লাইন, সেখানে আমি জাস্ট 2টা কোশ্চেন মার্ক দিয়েছি, অ্যান্ড দেন বিলিভ মি, এটাতে সবচেয়ে বেশি অ্যান্সার এসছে এটাতে। এবং আরেকটা হচ্ছে, আরেকটা একটু ডিফারেন্ট, যদি তার সাথে আমার অনেক বেশি কমিউনিকেশন হয়ে থাকে, হ্যালো মিস্টার জন বা প্রসপেক্ট বা লিডার নেম, ইজ দিস প্রজেক্ট স্টিল অ্যালাইভ? কোশ্চেন মার্ক, বেস্ট রিগার্ডস, অ্যান্ড ডাবল কোশ্চেন মার্ক ইন দ্য সাবজেক্ট লাইন। বিলিভ মি, দিস ইজ দ্য মোস্ট সিম্পল ওয়ে টু গেট ইট থ্রু দ্য ইমেল। এর থেকে বড় কোনো মানে ইজিয়ার কোনো ওয়ে আমি বের করতে পারি না। এবং এই যে স্ট্রেট কোশ্চেন, অনেক সময় কুইক অ্যান্সার আসে। ধরেন আপনি সেই ইমেলটা দেখছেন, ট্রিগার হলো, এটা একটা সাইকোলজিক্যাল ট্রিগার করে ব্রেনে, ইজ দিস প্রজেক্ট স্টিল অ্যালাইভ? এই যে অ্যালাইভ শব্দটা আমি ব্যবহার করেছি, অ্যালাইভ এবং ইন্টারেস্টেড, খুবই সাইকোলজিক্যালি ট্রিগারিং 2টা লাইন। এই প্রজেক্ট, হ্যাঁ প্রজেক্ট অ্যালাইভ, আই হ্যাভ রিপ্লাই হিম, ইয়েস দিস প্রজেক্ট ইজ স্টিল অ্যালাইভ, আমরা এটা নিয়ে আর 2 মাস পর কাজ করবো, গুড, আমি জেনে গেলাম আমার কখন এনগেজ হতে হবে। অথবা no, this project is not alive, we have moved on to other. Okay, my answer is thank you very much, in a good time we will be in touch again. হয়তো আগে 3 থেকে 4 মাস পর আমি আরেকটা ইমেল দিয়ে ফলো আপ করলাম। যদি আমি বলি আর ইউ স্টিল ইন্টারেস্টেড ইন দিস প্রজেক্ট, যে সে দেখে, ও হ্যাঁ আমি তো ইন্টারেস্টেড, ও ইয়েস আই এম ইন্টারেস্টেড, বাট অ্যাট দিস মোমেন্ট আই এম বিজি উইথ দিস থিংস, আই উইল কাম ব্যাক টু ইউ দিস টাইম। গুড অ্যান্সার, তার মানে আমি জেনে গেলাম সে কী নিয়ে বিজি এবং কখন আমাকে সে গেট ব্যাক করতে হবে। অথবা নো, আই এম নট ভেরি ইন্টারেস্টেড, আসলে আমি এইটা নিয়ে ব্যস্ত হয়ে গেছি, এটা আমার প্রায়োরিটি এখন, সো দ্যাটস অল। আমি তারপর অনেক সময় একটা ইমেল করি যে নো প্রবলেম, ডু ইউ থিঙ্ক ইন এনি ফিউচার টাইম ইউ উইল বি ইন্টারেস্টেড অ্যাগেন? দ্যাটস ইট, ভেরি সিম্পল, ওয়ান লাইন কনভারসেশনাল ইমেল, কোনো বেশি কথা নেই, জাস্ট ওয়ান লাইন, এবং রেসপন্স চলে আসে, হ্যাঁ আমার মনে হয় যে আমি এটা ইন্টারেস্ট হতে পারি, অথবা না, জাস্ট লিভ ইট। দেন আমি লিভ ইট করি এবং আমি এমন প্রসপেক্ট এবং লিডসের কাছে মুভ করি যেখানে আমার রিয়েলি সেলসটা হবে। সো বোঝা গেল, বি সিম্পল, বি ভেরি লজিক্যাল, অ্যান্ড বি প্রফেশনাল। Do not overchase your prospect, do not overchase your leads, give them the space to think, and after certain times if you think that they are interested na, leave them alone and then move on to the right prospect. Thank you, and you will be very successful following these sales tips, I'm sure. Thank you, bye.